দর্শক, আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। নাচ শেখানোর আড়ালে ভারতে শতাধিক নারী পাচার, চক্রের প্রধান কামরুল সহ 11 জন গ্রেপ্তার। 4 দিনেও উদ্ধার করা যায়নি ডুবে যাওয়া ফেরি শাহ আমানত, হামজার সাথে যোগ দিয়েছে রুস্তম। গাইবান্ধায় মেছো বাঘ সদৃশ প্রাণীর আক্রমণে একজনের মৃত্যু, আহত 28, পলাশবাড়িতে আতঙ্ক। এবারে পুরো আয়োজন। নাচ শেখানোর আড়ালে শতাধিক নারীকে ভারতে পাচারের অভিযোগে কামরুল ইসলাম সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া মধ্যপ্রাচ্যে নারী পাচারকারী চক্রের 6 সদস্যকেও গ্রেপ্তার করেছে এই সংস্থাটি। উদ্ধার করা হয়েছে আরও 23 নারীকে। 2001 সালে কুমিল্লা থেকে ঢাকায় এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা শুরু করেন কামরুল ইসলাম। 2016 সালে তিনি প্রতিষ্ঠা করেন ড্যান্স ক্লাব। অভিযোগ রয়েছে, নাচ শেখানোর আড়ালে তিনি শতাধিক নারীকে ভারতে পাচার করেছেন। ভুক্তভোগীরা জানান, নাচ শেখানোর নামে প্রথমে ঢাকায় এনে তাদের বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত করা হতো। পরে ভারতে সুপার শপ ও বিউটি পার্লারের লোভনীয় চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। প্রথমে তার ক্লাবে গিয়ে কিছুদিন আমি ভালো পারফরমেন্স ডান্সের প্র্যাকটিস করার কিছুদিন পরে আমার পারফরমেন্স ভালো থেকে সে আমাকে একটা অফার করেছে, বাইরের কান্ট্রিতে গিয়ে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারবা। আমারও ওই মালিকও অফিসে মারধর করার পরে আমাদের যেই বাসায় দেওয়ার কথা ছিল ওই বাসায় আমাদের নেয় না। চক্রের মূল হোতা কামরুল সহ 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই চক্রের সাথে ভারতের কয়েকটি সিন্ডিকেট জড়িত। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে দিত। পার্শ্ববর্তী দেশে তারা বিভিন্ন ডান্স প্রোগ্রামের নামে যাচ্ছে, যাওয়ার পরে তারা মূলত ফেসে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ডান্স ক্লাবে সে তাদেরকে পাচার করেছে, যেখানে ভালো চাকরির প্রলোভন দেখানো হয়েছে, বাট পরবর্তীতে তারা সেই চাকরি হয়তো পাননি, বাট তারা আসার চেষ্টা করেছে। বিভিন্ন কারণে পাসপোর্ট ছিল না তাদের, বা বিভিন্ন কারণে তারা আসতে পারেনি। পরবর্তীতে তারা সেই দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক তারা আটক হয়েছে এবং তারা জেলে ছিল। গত মাসেও সে 2 জনকে পাচার করেছে এবং 2 জন বর্তমানে জেলে রয়েছে এবং আরেকজনকে গতকালকে পাচার করা অবস্থায় আমরা চুয়াডাঙ্গা থেকে উদ্ধার করতে সক্ষম হই। এদিকে মধ্যপ্রাচ্যের নারী পাচারকারী চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্র দুইটির 3টি সেফ হাউস থেকে 23 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তারা ভুয়া ট্রেনিংয়ের বিভিন্ন ডকুমেন্ট দিয়েছে তাদেরকে, এই ভুয়া ট্রেনিংয়ের ডকুমেন্ট যে সকল দালালভাবে ব্যবস্থা করে দিয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার আমাদের অভিযান চলছে এবং এখানে বেশ কিছু সেফ হাউসে বেশ কিছু নারীরাও জড়িত, আমরা তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের চেষ্টা করছি। তিনি জানান, এই চক্রটি অন্তত 35 জনকে বিদেশে বিক্রি করেছে আর চাকরির প্রলোভনে পাচার করেছে 2 শতাধিক মানুষ। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। তবে 4র্থ দিনের অভিযানে ডুবে যাওয়া সবগুলো যানবাহন উদ্ধার সম্পন্ন হয়েছে। তার আগে সকাল 9:30টায় ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ রুস্তম। গত বুধবার সকাল 10টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় 14টি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং কয়েকটি মোটরসাইকেল সহ কাত হয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। 4 দিন ধরে চলছে উদ্ধার অভিযান। উদ্ধারের 4র্থ দিনে সকালে উদ্ধারকারী জাহাজ হামজার সাথে এসে যোগ দেয় রুস্তম। সকাল 8টা থেকে শুরু হওয়া শনিবারের অভিযানে একটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান এবং 3টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত যানবাহন মালিক শ্রমিকরা জানান, এই দুর্ঘটনায় তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ক্ষতিপূরণ ছাড়া তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। গাড়িতে আনুমানিক 40 থেকে 45 লক্ষ টাকার মাল ছিল, তো আসলে মাল কোনোটাই ভালো নয়। গাড়িতে কাগজপত্র ছিল, তোল ছিল, গাড়ি যে ড্যামারিজ, কাগজপত্র পানিতে ভেসে গেছে, সবকিছুই ভেসে গেছে। শুধু আমরা গাড়িটাই পাইছি। এখন গাড়ির যে অবস্থা সেটা আমরা কিভাবে আসলে ঘুরে দাঁড়াবো। আল্লাহর হস্তে সেই ক্ষতিটা পূরণের একটা ব্যবস্থা আমাদের করে দেয় এবং আমরা যেহেতু আমরা যারা আছি মাগুরার মানুষ, যশোরের মানুষ, আমাদের গাড়িগুলো যেন আমাদের ওই পারে উদ্ধার করে দেয়। উদ্ধার কর্মকর্তারা বলছেন, এই ফেরি তোলার জন্য সরকারি ক্রেনগুলো সক্ষম নয়, প্রয়োজন পড়বে বেসরকারি উচ্চ ক্ষমতার বার্জ। প্রাইভেট পর্যায়ে যাদের 1000 টন বিশিষ্ট আপনার বার্জ আছে তাদের সাথে হয়তো যোগাযোগ করতে পারে। তো
এখন আর কোনো যানবাহন পানির নিচে বা ফেরিতে নেই। 4 দিনের উদ্ধার কাজে মোট 14টি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং 4টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এখন অপেক্ষা আমানত শাহ ফেরি তোলার। দীপ্ত বার্তা কক্ষ। 26তম বৈশ্বিক জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামীকাল স্কটল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 1 থেকে 3 নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন COP26-এ অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 9 নভেম্বর 4 দিনের সফরে যাবেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফরাসি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউনেস্কোর বিভিন্ন আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নির্দেশনা মেনে শনিবার সন্ধ্যার মধ্যে আবাসিক হল ছেড়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেটের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর একাডেমিক কাউন্সিলের জরুরি সভা থেকে এমন সিদ্ধান্ত আসে। শুক্রবার রাতে ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি এরই মধ্যে গঠন করা হয়েছে। তা আপাতত আমরা হল ভ্যাকেন্ট করছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করছি। তদন্ত কমিটির রিপোর্টের পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর আপনারা যেহেতু জানেন যে এটা একটা ইনজুরি হয়েছে, আমরা এটা পুলিশ বিভাগের সাথে আলাপ করতেছি যে এটা আইনের মাধ্যমে যেভাবে করা যায় সেটাও আমরা করব। হিংস্র এক প্রাণীর আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার পলাশবাড়ির তালুকজামিরা গ্রামের মানুষের। প্রাণীটির আক্রমণে মারা গেছেন এক কৃষক, আহত হয়েছেন আরও অন্তত 28 জন। ক্ষতিগ্রস্তদের কেউ বলছেন প্রাণীটি দেখতে শিয়ালের মতো, আবার কেউ বা বলছেন মেছো বাঘের মতো। মাস দেড়েক আগে মাঠে ঘাস কাটতে যান গাইবান্ধার পলাশবাড়ির তালুক জামিরা গ্রামের কৃষক ফেরদৌস। হঠাৎ তার উপর লাফিয়ে পড়ে হিংস্র এক প্রাণী। ফেরদৌস তার হাতের কাস্তে দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও মারাত্মকভাবে আহত হন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা যান তিনি। নাকের এখান থেকে ছিঁড়ে এইটুকু বেঁচেছিল। উনি গত মনে করেন যে 20-25 দিন বেঁচেছিল, উনি মারা গেছে। সরার পরে আমি ডাং দিয়েছি, যদি ডাং দেয় আর সরে আবার ডাং দিয়েছি, আবার ঘাড়ত সরে। যেখানে যাই আমরা নাটি সাহেব যেতে হয় না, আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, মাদ্রাসা যেতে পারছে না, কেউ নামাজ পড়ে নামাজও মসজিদে যেতে পারছে না। যে একটা অচেনা প্রাণীর আক্রমণের কথা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পারি এবং বিভিন্ন বয়সের রোগীরা আমাদের হাসপাতালে চিকিৎসা সেবার জন্য আসে। যেগুলো এসছে সেগুলো কামড়ের দাগ বা আঁচড়ের দাগ সহ এসেছিল। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে, রেবিস ভ্যাকসিন দিয়ে, আমরা তাদের আউটডোরে চিকিৎসা দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিয়েছি তাদের। গত রবিবার একই ধরনের প্রাণীর হামলার শিকার হয় 10 বছর বয়সী শিশু রাব্বি। তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন রাব্বির মা। দৌড় মেরে দিচ্ছে আর ঝাঁপে এডিদের ফেল দেওয়ার সাথে এডি কার মারছে আর বুকে দেখে কামড় দিয়ে। তখন আমি লাঠি নিয়ে দুটো বাড়ি মারলাম। বাড়ি মারার সাথেই মনে করো আমার বাচ্চাকে ছাড়িয়ে দিয়ে আমার উপরে উঠছে লাফ দিয়ে। গত 24 ঘন্টায় 3 জন সহ এ পর্যন্ত 28 জন ওই প্রাণীর আক্রমণের শিকার হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, সাধারণত জলাতঙ্ক রোগে আক্রান্ত প্রাণীরা এ ধরনের হিংস্র আচরণ করে থাকে। এমন হতে পারে যে কোনো রেবিড ডগ বা রেবিড অ্যানিমেল এটা হয়তো কোনো কারণে বের হওয়ার পর পশুকে এটা অ্যাটাক করতে যাচ্ছে। আর যখনই কোনো পশু জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় আর কি, তখন তার বাইটিং টেন্ডেন্সি থাকে, সে একদিকে দৌড়ায়, মুখে লালাক্রমণ হয়। আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের এই মেসোবাগ বা যেটাই হোক, যে প্রাণী হোক, সেটাকে ভীত সন্ত্রস্ত না হয়ে তাদেরকে সাবধানে চলাফেরার পরামর্শ প্রদান করা হয়েছে। অবিলম্বে হিংস্র প্রাণীটিকে আটক করে এর হাত থেকে গ্রামবাসীকে রক্ষার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন অঞ্জন চৌধুরী। এর আগে সদস্যদের ভোটে দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান সহ অ্যাডকোর 15 পরিচালক নির্বাচিত হন।
অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এতে যোগ দেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকরা। সাধারণ সভা শেষে দুপুরে ১৫টি পরিচালক পদে ভোট হয়। ১৯ জন প্রার্থীর মধ্যে জয় পান অঞ্জন চৌধুরী, আরিফ হাসান, মাহফুজুর রহমান, কাজী জাহিদুল হাসান, আব্দুল হক, জসিমউদ্দিন, লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, ইকবাল সোবহান চৌধুরী, আশফাক উদ্দিন আহমেদ, আহমেদ জোবায়ের, রুবানা হক, সায়েম সোবহান, আব্দুস সামাদ ও জহিরুদ্দিন মাহমুদ মামুন। পরে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন ৩ জন। সভাপতি হয়েছে মিস্টার অঞ্জন চৌধুরী, মাছরাঙ্গা কমিউনিকেশন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে যিনি কন্টেস্ট করেছেন মিস্টার ইকবাল সোবহান চৌধুরী। মিস্টার আরিফ হাসান, দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টিভি থেকে, উনি ভাইস প্রেসিডেন্ট। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চান নবনির্বাচিত সভাপতি। আমার প্রত্যাশা থাকবে যেন শুধু আমাদের এখানে আমরা যারা টেলিভিশন ওনার্স শুধু তারা নয়, আমাদের দেশবাসীর যে প্রত্যাশা আমাদের কাছে, সেই প্রত্যাশাগুলো যেন আমরা পূরণ করতে পারি। এখানে নিউজ মিডিয়া রয়েছেন, তাদের একটা অনেক বড় দায়িত্ব রয়েছে। আমরা যারা এন্টারটেনমেন্টের সাইডে আছি, আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, আমার মনে হয় যে আমরা নিজেদের চ্যানেলকে গর্বিত করতে পারবো না, আমরা দেশকে গর্বিত করতে পারবো। নবনির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। দেশে করোনায় আরও ৮ জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১৬৬ জন, যা গত ১.৫ বছরের মধ্যে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় ১৩,২৪০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা ১.২৫ ভাগ। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ১৫,৬৯,৩২৮ জনের। এর মধ্যে মারা গেছেন মোট ২৭,৮৬২ জন, আর সুস্থ হয়েছে ১৫,৩৩,১৪৭ জন। সবশেষ ২৪ ঘন্টাতে সুস্থ হয়েছে আরও ১৮১ জন। করোনার গণটিকাদান কর্মসূচিতে শনিবার দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মসূচি হাতে নেয় সরকার। প্রথম ডোজ পেয়েছিল প্রায় ৮১ লাখ মানুষ। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শনিবার খুব ভিড় দেখা যায়নি। মানুষ স্বচ্ছন্দে টিকা নিতে পেরেছেন কেন্দ্রে কেন্দ্রে। স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন বেশিরভাগ মানুষই দ্বিতীয় ডোজ নিয়েছেন বৃহস্পতিবার। আর গণটিকার এই কর্মসূচিতে যারা আগে নিবন্ধন করেছেন তারাই কেবল টিকা পাচ্ছেন। তবে গণটিকাদানের পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলছে। দেশে সাইবার ক্রাইম ধারণার চেয়ে বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জনগণের সহায়তায় ধর্ম নিয়ে সব উস্কানি রুখে দিয়েছে পুলিশ। সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তবে সাইবার ক্রাইম বেড়ে যাওয়ায় পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের আকার বড় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ জানান, সাইবার ওয়ার্ল্ড দেশ ও মানুষের জন্য হুমকি তৈরি করছে। স্বাধীনতার ৫০ বছর দিন বদলে ৫০ নারী অগ্রদূত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই সময় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান, নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে তাদের কাজের অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে। দেশের অর্থনীতিতে নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দর্শক, এই খবরের সঙ্গে আবারও একটা দীপ্ত সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। ইতালির রাজধানী রোমে G20 জোটের 16তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। 2 দিনব্যাপী এই সম্মেলনে সভাপতিত্ব করছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এবারের সম্মেলনে করোনা মহামারী, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার এবং খাদ্য সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হচ্ছেন। জাপান, মেক্সিকো ও সৌদি আরবের কোনো প্রতিনিধি এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। চার সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেন মাদক মামলায় গ্রেপ্তার বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। স্থানীয় সময় শনিবার সকাল 11টার দিকে মুম্বাইয়ের আর্থার রোডের জেল থেকে তিনি ছাড়া পান। এর আগে বৃহস্পতিবার ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর করা মামলায় আরিয়ানের জামিন মঞ্জুর করে আদালত। গত 2 অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করা হয়েছিল। 3 অক্টোবর তাকে গ্রেপ্তার দেখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। এর আগে 2 বার তার জামিনের আবেদন নাকচ করে দেশটির আদালত। দর্শক, আবারও খেলার খবর জানাচ্ছি। প্রায় 17 কোটি টাকার ঘাটতি নিয়ে আগামী বছরের জন্য বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। সংগঠনটির প্রস্তাবিত বাজেটের পরিমাণ 41 কোটি 95 লাখ টাকা। বাফুফে নির্বাচনের প্রায় 13 মাস পর শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। এতে গত বছরের আয় ব্যয়ের হিসাব ছাড়া আগামী বছরের বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। গত বছর বাফুফের আয় ছিল প্রায় 16 কোটি টাকা, যেখানে ব্যয়ের পরিমাণ ছিল 23 কোটি 22 লাখ। আগামী বছরের প্রস্তাবিত বাজেট 41 কোটি 95 লাখ টাকা। এতে বাফুফের আয় ধরা হয়েছে প্রায় 24 কোটি টাকা, ঘাটতির পরিমাণ প্রায় 17 কোটি টাকা। লাস্ট খরচার ফাইন্যান্সিয়াল অডিট, তারপরে ফিউচার বাজেটটা প্লেস করে দিয়েছে এবং সবাই এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। যে 2020-21 জন্য সেটি 41 কোটি 25, এবং আমাদের যে আয় হবে সেখানে দিয়ে 25 কোটির থেকে সেখানে প্রায় 17 কোটি টাকা ঘাটতি আছে। আমরাও চেষ্টা করব পৃষ্ঠপোষক এবং অন্যান্য মাধ্যম থেকে এনে এটি সমন্বয় করে এটা তুলে ধরতে। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার প্রায় সব কাউন্সিলর। তাদের উপস্থিতিতেই অনুমোদন দেওয়া হয় এই বাজেট। সুন্দর এজিএম হয়েছে, যেটা আসলে আগে দেখতেন যে এজিএমটা নর্মালি তারা গ্যাপ দিয়ে করতো। এটা 1 বছর শেষ হওয়া মাত্রই তারা এজিএমটা করছে এবং সুন্দরভাবে করছে। অনেক পার্টিসিপেশন ছিল। আমার কক্সবাজার স্টেডিয়াম হচ্ছে, স্টেডিয়াম কাজ এখনো সমাপ্ত হয়নি করোনার কারণে, এবং স্টেডিয়ামের কাজের কারণে আমি লিগ করতে পারিনি। সকল জেলা যেন উদ্যোগ নেয় লিগ শুরুর। যদি এই ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বাফুফের সাথে যোগাযোগ করতে, তারা যথাসম্ভব চেষ্টা করবেন সেগুলো সমাধান করতে। কাজী সালাউদ্দিন চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি কমিটির প্রথম এজিএম। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত টিভির ভলিবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে দীপ্ত বার্তা বিভাগ। দীপ্ত টিভি প্রাঙ্গণে কর্মীদের নিয়ে গড়া 6 দলের এই টুর্নামেন্টের ফাইনালে হেরেছে দীপ্ত ক্যামেরা অপারেশনস দল। অফিসের কাজের ব্যস্ততা, এর ফাঁকেই আনন্দ উচ্ছ্বাস, খেলায় জয়ের উল্লাস, আর এর মধ্য দিয়েই শেষ হলো দীপ্ত টিভির ভলিবল টুর্নামেন্ট। শুধু খেলোয়াড়ই নয়, এই আয়োজনে মাতেন অন্য সহকর্মীরাও। ছিলেন প্রধান নির্বাহী। প্রতিদিন আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা খেলেছে, সো একটা স্পিরিট, এবং এক পর্যায়ে যে এটা টুর্নামেন্ট আকার ধারণ করেছে এবং আজকে ফাইনাল। আমার মনে হয় যে এইটা একটা মোটিভেশনাল একটা বন্ডিং হয়, এবং আশা করি যে এই আগামীতে কাজের ক্ষতি না করে এই খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। দীপ্ত টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ যে তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দিয়েছেন, এবং আমাদের সহকর্মীরা আনন্দের মধ্য দিয়ে কাজ করছে। হেলথের জন্য আমাদের খেলা দরকার, তো আমরা এই বিজি লাইফের মধ্যে আমরা খেলছি,
তো খুবই সুন্দর আয়োজন। আমরা আশা করছি প্রতি বছরই আমরা এভাবে একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করব। 6 দলের অংশগ্রহণে মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনালে জিতেছে দীপ্ত বার্তা বিভাগ। 3 সেটের প্রথম 2 সেটেই হেরে যায় দীপ্ত ক্যামেরা অপারেশনস দল। হারলেও এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি তারা। আমি আজকে বিজয়ী দল বা চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন হিসেবে এবং এই আয়োজক কমিটির একজন সদস্য হিসেবে খুবই গর্ববোধ করছি। একটা কর্পোরেট হাউসে এরকম একটা আয়োজন হতে পারে এবং তার নিজস্ব মাঠে, এটা আসলে ঢাকা শহরে ভাবা যায় না। আমরা আজকে হেরে গেলাম, অবশ্যই খারাপ লাগাটা স্বাভাবিক। আমি ধন্যবাদ জানাই আমাদের ম্যানেজমেন্ট স্যারদেরকে। ফাইনাল ম্যাচে সেরা হয়েছেন ক্যামেরা অপারেশনস দলের মনির, আর টুর্নামেন্ট সেরা দীপ্ত বার্তা বিভাগের সাকিব। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ, তবে তার আগে থাকছে নিটোল টাটার সংবাদ শিরোনাম। নাচ শেখানোর আড়ালে ভারতের শতাধিক নারী পাচার চক্রের প্রধান কামরুল সহ 11 জন গ্রেপ্তার। 4 দিনে উদ্ধার করা যায়নি ডুবে যাওয়া ফেরি আমানত শাহ, হামজার সাথে যোগ দিয়েছে রুস্তম। গাইবান্ধায় মেছো বাঘ সদৃশ প্রাণীর আক্রমণে 1 জনের মৃত্যু, আহত 28, পলাশবাড়িতে আতঙ্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে আপনি অনলাইনেও যুক্ত হতে পারেন, facebook.com/diptonews এই ঠিকানায় যুক্ত।